হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো সাহিত্যিক উপাদানের মধ্যে বৈদিক সাহিত্যের গুরুত্ব বা বেদের গুরুত্ব। ঠিক আছে, তো আগের ক্লাসে আমরা সোর্সেস নিয়ে আলোচনা করেছি বা সাহিত্যিক উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদান নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা ভিডিওটি দেখোনি তোমরা কিন্তু প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো। তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো সাহিত্যিক উপাদান হিসেবে বেদের কি গুরুত্ব রয়েছে, সেই বেদের গুরুত্ব নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখো, এক্ষেত্রে প্রথমত বলা হয়েছে যে ভারতের প্রাচীনতম সাহিত্য বৈদিক সাহিত্য। ঠিক আছে, অর্থাৎ প্রাচীনকালে যে বিভিন্ন লিখিত গ্রন্থগুলি আবিষ্কৃত হয় তার মধ্যে এক অন্যতম লিখিত গ্রন্থ বা লিখিত উপাদান হলো এই বেদ বা বৈদিক সাহিত্য। ঠিক আছে, তো বলা হয়েছে যে এগুলি মূলত ধর্মীয় স্রোত, তারপরে যজ্ঞ কেন্দ্রিক মন্ত্র ও আচার বিধির সংকলন হলেও এর মধ্যে প্রাচীন আর্য সমাজের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক জীবনের নানা দিক প্রতিফলিত হয়েছে। অর্থাৎ বেদ থেকে মূলত যে মন্ত্র, ঠিক আছে, তারপরে আচার বিধির সংকলন ইত্যাদি রয়েছে বেদের মধ্যে, কিন্তু তা সত্ত্বেও বলা যায় যে এই যে বেদ রয়েছে, বেদ থেকে কেবলমাত্র মন্ত্র ও আচার বিধি জানা যায় না, তার পাশাপাশি সেই সময়কালে মানুষের যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক জীবনযাপন ছিল সেই সম্পর্কেও কিন্তু জানা যায়। ঠিক আছে, তারপরে বলা হয়েছে যে তাই প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বৈদিক সাহিত্য এক অমূল্য উৎস। তাহলে প্রাচীন সাহিত্যের ইতিহাস রচনা করতে গেলে আমাদের কিন্তু এই বেদের উপর গুরুত্ব আরোপ করতে হয়। ঠিক আছে, বা বলা যায় যে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় এই বেদের গুরুত্ব বা বৈদিক সাহিত্যের গুরুত্ব অপরিসীম। ঠিক আছে, তো বলা হয়েছে যে ঋগ্বেদ। আচ্ছা, আমাদের মোট কটি বেদ রয়েছে? 4টি বেদ রয়েছে। কি কি? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং কি অথর্ববেদ। ঠিক আছে, তো এই বেদগুলো থেকে আমরা কি কি জানতে পারি, এবারে আমরা সেগুলো নিয়েই আলোচনা করব। যেমন প্রথমতম বলা হয়েছে কি ঋগ্বেদ। ঠিক আছে, তো বলা হয়েছে যে ভারত তথা সমগ্র বিশ্বের প্রাচীনতম ধর্মগ্রন্থ। কেবলমাত্র ভারতবর্ষেরই নয়, তার পাশাপাশি সমগ্র বিশ্বের এক প্রাচীনতম ধর্মগ্রন্থ হলো ঋগ্বেদ। ঠিক আছে, তারপরে বলা হয়েছে যে ঋগ্বেদের রচনা কাল হলো 1500 থেকে 900 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। ঠিক আছে, তো বলা হয়েছে যে মোট 10টি মণ্ডল রয়েছে ঋগ্বেদে এবং প্রায় 10,580টি শ্লোক রয়েছে ঋগ্বেদে। ঠিক আছে, তো বলা হয়েছে যে ঋগ্বেদ থেকে সপ্ত সিন্ধু অঞ্চলে আর্যদের বসতি স্থাপন, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় জীবনের পরিচয় পাওয়া যায়। ঋগ্বেদের 10 রাজার যুদ্ধের কথাও জানা যায়। তো ঋগ্বেদ হলো সমগ্র বিশ্বের এক প্রাচীনতম ধর্মগ্রন্থ। ঠিক আছে, এবং এই ঋগ্বেদ থেকে আমরা কি কি জানতে পারি, যেহেতু এই ঋগ্বেদ অত্যন্ত প্রাচীন, যেমন বলা যায় যে এই ঋগ্বেদ মূলত বা আনুমানিক বলা যায় যে 1500 থেকে 900 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে রচিত হয়েছিল। তো এই ঋগ্বেদ থেকে কি কি জানা যায়? এই ঋগ্বেদ থেকে সপ্ত সিন্ধু অঞ্চলে আর্যদের বসতি স্থাপন সম্পর্কে জানা যায়, তাদের রাজনৈতিক, সামাজিক কার্যকলাপ সম্পর্কে জানা যায়। এছাড়া ঋগ্বেদের এক অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হলো 10 রাজার যুদ্ধ। ঠিক আছে, এই ঋগ্বেদ থেকে একটি গুরুত্বপূর্ণ ঘটনা জানা যায়, তা হলো 10 রাজার যুদ্ধ। সুতরাং বলা যায় যে সাহিত্যিক উপাদান হিসেবে ঋগ্বেদ থেকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। তাই সাহিত্যিক উপাদান হিসেবে এই ঋগ্বেদের গুরুত্ব কিন্তু অপরিসীম। ঠিক আছে, অর্থাৎ ইতিহাস রচনা করতে গেলে বেদ বা ঋগ্বেদ আমাদের সাহায্য করে। ঠিক আছে, তারপরে রয়েছে সামবেদ। তো সামবেদ থেকে আমরা কি কি জানতে পারি? এক্ষেত্রে বলা হয়েছে যে সামবেদ হলো একাধিক সঙ্গীত ও মন্ত্রের সংকলন। ঠিক আছে, অর্থাৎ সামবেদে বিভিন্ন সঙ্গীত পাওয়া যায়, মন্ত্র পাওয়া যায় একাধিক, এবং বলা হয়েছে যে এই সঙ্গীত বা মন্ত্রগুলিকে সুর বা তালে কিন্তু লেখা রয়েছে। তাহলে সামবেদ থেকে একাধিক মন্ত্র আবিষ্কার করা যায়, মন্ত্র জানা যায়, সঙ্গীত জানা যায়। তারপরে যজুর্বেদ থেকে কি কি জানা যায়? এক্ষেত্রে বলা হয়েছে যে এই বেদ মূলত যজ্ঞ বা বলিদান, এখানে যজ্ঞ হবে বা বলিদান সম্পর্কিত মন্ত্র ও নিয়মাবলী নিয়ে গঠিত। যেমন যজ্ঞ করতে গেলে
কি কি নিয়ম রয়েছে, কি কি বিধি রয়েছে সেই সম্পর্কিত একাধিক তথ্য কিন্তু এই যজুর্বেদ থেকে জানা যায়। ঠিক আছে, তারপরে অথর্ববেদ থেকে কি কি জানা যায়, যে এই বেদে দৈনন্দিন জীবনের নানা দিক যেমন চিকিৎসা, তারপরে জাদুবিদ্যা এবং অন্যান্য সাধারণ বিষয় নিয়ে মন্ত্র রয়েছে। সুতরাং বলা যায় যে এই বেদের এই যে 4টি ভাগ রয়েছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এই সমস্ত বেদ থেকে আলাদা আলাদা তথ্য কিন্তু জানা যায়। সুতরাং এই যে সাহিত্যিক উপাদান হিসেবে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বৈদিক সাহিত্যের গুরুত্ব বা বেদের গুরুত্ব কিন্তু অপরিসীম। ঠিক আছে, তো বলা যায় যে প্রাচীন ভারতের ইতিহাস রচনা করতে গেলে আমাদের কিন্তু এই বেদের ওপর গুরুত্ব আরোপ করতে হয়। ঠিক আছে, তো স্টুডেন্টস, এই ছিল আজকে আমার আলোচনার বিষয়। ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি, যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, ক্লাস করবে, তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই দুটো নাম্বার হলো 7076398606 এবং আরেকটি হলো 6295916282। তো এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদের কোর্স ফিটা বলে রাখি, যে তোমরা যারা যারা ফার্স্ট সেমিস্টারে রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হচ্ছে সেটা রাখা হচ্ছে কেবলমাত্র 599 রুপিস। তো আজকের ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।